দর্শক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা থামছেই না। শেখ হাসিনা আলোচনার শীর্ষে রয়েছেন। গতকালকে সার্জিও গোর, দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি মুখপাত্র আমেরিকার এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত আমেরিকার, তিনি সফর শুরু করেছেন গতকালকে এবং গতকালকেই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনার সেটা ছিল, সেই অনুষ্ঠান বাতিল হয়েছে এরকম খবর আমরা পাচ্ছি, যদিও গণমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়নি। বৈঠক পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীকে অনেক বিমর্ষ দেখা গেছে, যদিও তিনি অনেক বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন, বলেছেন এগুলো নিয়ে কথা হয়নি। সেখানে ভারত, চীন, আওয়ামী লীগ, ইনক্লুসিভ রাজনীতি, রোহিঙ্গা প্রত্যাবর্তন, এগুলো কোনো কিছু নিয়েই কথা হয়নি এমনটা বলেছেন। কিন্তু তার ফেস অন্য কথা বলেছে। এরকম পরিস্থিতি যখন চলছে, শেখ হাসিনার আলোচনা আরও বাড়ছে এবং আলোচনাটা গতকালকে আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি শেখ হাসিনা ফিরলে কি হবে সেই ব্যাপারে আবারও কথা বলেছেন এবং তার কথাটা এবার দেশের গণমাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, চলে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। চলুন একটু শেখ হাসিনা ফিরলে কি অবস্থা হবে, সরকার কি করতে চায়, আইনমন্ত্রী যিনি এই ব্যাপারটা মূলত যার উপরে নির্ভর করে তিনি কি বলছেন এবং সেটা যদি হয় সেই ব্যাপারে শেখ হাসিনা প্রস্তুত আছেন কিনা, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা এবং শেখ হাসিনা ইস্যু এটা কোনোভাবেই থামছে না। সার্জিও গোরের যে সফর, সেই সফর শুরুর প্রথম দিনেই সাংবাদিকদের এই ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে, যদিও তিনি এড়িয়ে গেছেন। ইনক্লুসিভ রাজনীতি, আওয়ামী লীগ, এই ইস্যুগুলো নিয়ে সার্জিও গোরের সঙ্গে কোনো ধরনের কোনো কথা হয়নি এই দাবি করেছেন। যদিও দুষ্ট লোকেরা অনেকেই বলার চেষ্টা করছেন গতকালকে থেকেই যে আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেওয়া এবং শেখ হাসিনার ফেরা, এই ব্যাপারে সার্জিও গোর সম্ভবত কড়া কোনো বার্তা দিয়েছেন। তবে সেটার কোনো অথেন্টিক সোর্স যেহেতু নেই, সেই কারণে আমরা ওই ব্যাপারে বলতে চাই না। আইনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কথা বলেছেন সেটা নিয়ে আমরা দেখছি ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে এটা নিয়ে খবর হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমেও এটা নিয়ে খবর হয়েছে খুবই গুরুত্ব সহকারে। চলুন একটু খবরের শিরোনামগুলো দেখি। ইন্ডিয়ান এক্সপ্রেস সেটা যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনা সেইজ শি উইল রিটার্ন ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশ সেইজ শি উইল বি অ্যারেস্টেড। বাংলাদেশ বাংলাদেশের আইনমন্ত্রী এটা বলেছেন। যখন ইন্ডিয়ান এক্সপ্রেস এটা বলছে, তখন আমরা বাংলাদেশের একটি গণমাধ্যমের খবর দেখি। বাংলাদেশের গণমাধ্যম তারা বলছে, আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা। আইনমন্ত্রী অর্থাৎ তিনি আত্মসমর্পণের কোনো সুযোগ পাবেন না, তাকে গ্রেপ্তার করা হবে অ্যাট দ্য ফার্স্ট সাইট। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে যদি আসেন, তাকে প্রথমে যেখানে দেখা যাবে সেখান থেকেই গ্রেপ্তার করা হবে, তাকে আদালতে গিয়ে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না। আবার এটা নিয়ে আনন্দবাজার বলছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পাসপোর্ট তো বাতিল, হাসিনা কি করে ফিরবেন, ফিরলে কি করবে সরকার, জবাব দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেখ হাসিনার তো পাসপোর্ট নেই, প্রয়োজন ট্রাভেল পাস। ট্রাভেল পাস বিহীন কি তিনি ফিরতে পারবেন? যদি ফিরেন তাহলে সরকার কি করবে, কোন ভূমিকায় যাবে? এটা নিয়ে অভ্যন্তরীণ জায়গায় যেমন আলোচনা চলছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আলোচনা চলছে এবং সার্জিও গোরের যে বর্তমান সফর চলছে বাংলাদেশে, সেই সফরে এই ব্যাপারটা অনেক বেশি আলোচিত হবে। এটা অনেক দিন থেকেই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছিল। আমরা জানি না আদৌ সেই আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হয়েছে কিনা, প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে হবে কিনা, দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তার সঙ্গে সার্জিও গোরের বৈঠকেও সেটা নিয়ে আলোচনা হবে কিনা। যে কথা বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস, তার ভেতরে একটু যায়। তারা বলছে, শেখ হাসিনা বলছেন তিনি ভারত থেকে ফিরবেন, বাংলাদেশ বলছে তাকে গ্রেপ্তার করা হবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলছেন, 78 বছর বয়সী হাসিনার বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমরা আইন লঙ্ঘন করে কিছুই করব না। আইনি কথা বলেছেন তিনি, একেবারে তিনি গ্যারান্টি দিয়েছেন যে আইনের বাইরে এই সরকার কোনো কিছু করবে না।
আইনের বাইরে এই সরকার কোনো কিছু করবে এই অভিযোগ কেউ কি দিয়েছে? আমার মনে হয় কেউ দেয়নি, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ সেটা তো ডক্টর ইউনূস সরকারের আমলের ব্যাপার। এই সরকার এখনও শেখ হাসিনার ব্যাপারে কোনো পদক্ষেপ কিংবা এই আমলে আদালত থেকে কোনো নতুন আদেশ এগুলো আসেনি। বাংলাদেশের আইনমন্ত্রী বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ফিরলে তাৎক্ষণিকভাবেই তাকে গ্রেপ্তার করা হবে। আর দ্য ফার্স্ট সাইড যেটা বলছিলাম, প্রথমে যেখানে দেখানো যাবে সেখানেই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করবে। এর একদিন আগে সাবেক প্রধানমন্ত্রী যেটা গতকালকে এএফপির সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবন নিয়ে শঙ্কিত থাকা সত্ত্বেও তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলছেন যে বাংলাদেশি নাগরিক হিসেবে তার ফেরার অধিকার রয়েছে, তিনি ফিরবেন, ফেরার পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নিব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও যদি তিনি আইনের প্রতি সম্মান দেখিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান তবে সম্ভবত তার আগেই তাকে গ্রেপ্তার করা হবে। মন্ত্রী সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন একেবারে স্পষ্ট, অর্থাৎ তাকে আত্মসমর্পণের কোনো সুযোগ দেয়া হবে না। আইন আমাদের যে ক্ষমতা দিয়েছে আমরা তা প্রয়োগ করব, অর্থাৎ আইন হাতে আছে সরকারের, আইনের ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা রয়েছে তাদের, সেই ক্ষমতা তারা প্রয়োগ করবেন। তার উত্তরসূরি অন্তর্বর্তী সরকার পূর্বসূরি অন্তর্বর্তী সরকার পাসপোর্ট বাতিল করার পরও শেখ হাসিনা কিভাবে ফিরবেন? অর্থাৎ এই সরকারের পূর্বসূরি যারা অন্তর্বর্তী সরকার তারা তো পাসপোর্ট বাতিল করেছে, তাহলে কিভাবে ফিরবেন শেখ হাসিনা? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এটা তার সমস্যা, এটা আমার সমস্যা না। এই সমস্যা তাকে ফেস করতে হবে, তিনি জানেন কি করবেন, এটা আমার জানার কথা নয়। যখনই সে আমাদের ভূখণ্ডে প্রবেশ করবে আমি আইন দ্বারা আমার উপরে অর্পিত ক্ষমতা প্রয়োগ করব। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে সেটা বিমানে আসেন আর সড়কপথে আসেন, যেভাবেই আসেন তিনি বাংলাদেশের ভূখণ্ডে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হবে। তিনি যে পরিকল্পনা করছেন যে আদালতে আত্মসমর্পণ করবেন, তার দলবল সবাইকে নিয়ে তিনি এই কাজটা করবেন, সেই সুযোগ সরকার দেবে না, স্পষ্ট জানাচ্ছেন আইনমন্ত্রী। নিরাপত্তা জনিত উদ্বেগ থাকা সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার কথা বার্তা সংস্থা এএফপিকে জানানোর একদিন পর মন্ত্রীর এই মন্তব্য আসলো। চলতি মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সাক্ষাৎকারে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি এই কথা বলেছেন। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও বলছে, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সৈন্যদের সহযোগীদের বিচার করার জন্য 2010 সালে ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। পরবর্তীতে ইউনূস সরকারের ম্যান্ডেট সংশোধন করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিচার শুরু করে। এ সময় এমন একজনকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় যিনি সহযোগীদের মামলায় মূল প্রতিরক্ষা আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজাকারদের যে বিচার হয়েছিল সেই রাজাকারদের পক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম, সেই বক্তব্য তারা দিচ্ছে। এখানে বলা হয় তিনি মূল আইনজীবী হিসেবে কাজ করছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ট্রাইব্যুনালের কার্যক্রমকে ত্রুটিপূর্ণ বলে বর্ণনা করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ প্রত্যর্পণ চেষ্টা অব্যাহত রেখেছে এবং চলতি বছরের শুরুতে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, যার ফলস্বরূপ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তারাও ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার ব্যাপারে চিঠি দিয়েছে, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। ইউনূস সরকার সেই কাজটা দুইবার চিঠিতে এবং একাধিকবার মৌখিকভাবে অনুরোধ জানিয়েছিল। বর্তমান সরকারও চিঠি দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী গত এপ্রিলে যখন ভারত সফর করেন সেই সময় কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে মৌখিকভাবেও আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে এখন পর্যন্ত ভারত কর্ণপাত করেনি। যদিও ইউনূস সরকারের আমলের আবেদন একেবারে পাত্তাই দেয়নি, কিন্তু বর্তমান সরকারের এই আবেদন ব্যাপারে ভারত একাধিকবার বলেছে যে এটার আইনি দিক তারা পর্যালোচনা করে দেখবে। এই উন্নতিটুকু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এপ্রিলের যে সফর, সেই সফরটা খুব একটা সফল হয়নি। তখন পররাষ্ট্রমন্ত্রীর এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারেই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে তাড়াহুড়া করা যাবে না, এটার জন্য লম্বা সময় লাগবে, অর্থাৎ সম্পর্ক মেরামতের জন্য লম্বা সময় লাগবে। এবং তখনই ভারতীয় সাংবাদিকরা দাবি করছিলেন যে ভারত অনেকগুলো শর্ত চাপিয়ে দিয়েছে বাংলাদেশের উপরে, সেই শর্তগুলো পূরণ করলেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে এবং সেই
শর্তের মধ্যে একটা বড় শর্ত হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো, ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করা, এটা একটা অন্যতম বড় শর্ত। শেখ হাসিনাকে ফেরানোর শর্ত আছে কিনা এটা আমরা জানি না, তবে আওয়ামী লীগের রাজনীতি এটা প্রকাশ্যেই ভারত বহুবার বলেছে। সাথে শর্ত ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের ব্যাপারটা, এটাও ভারতীয় সাংবাদিকরা বারবার দাবি করেছেন, আমরা শুনেছি। আমরা তারপরেই দেখেছি যে দ্রুত শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন এবং কয়েক ঘন্টার মধ্যে, মাত্র 4 ঘন্টার মধ্যে, জামিন পাওয়ার 4 ঘন্টার মধ্যে তিনি কারাগার থেকে মুক্তও হয়ে গিয়েছিলেন। সার্জিও গোরের সফর যখন চলছে বাংলাদেশে, ঠিক তখন শেখ হাসিনার আলোচনাটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে বিভিন্ন মহলে, এবং আইনমন্ত্রীর এই বক্তব্য এই ইঙ্গিতটাও দেয়। কিন্তু শেখ হাসিনা সর্বশেষ এএফপিকে গত পরশুদিন যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে নিশ্চিত করেই হয় আমাকে গ্রেপ্তার করা হতে পারে, জেলে ভরা হতে পারে, অথবা আমাকে মেরে ফেলা হতে পারে, এটা জেনেই আমি যাব, কারণ আমার জনগণ আমাকে ডাকছে, এই বক্তব্য দিয়েছিলেন। এখন দেখার বিষয় শেখ হাসিনা সত্যিই ফেরেন কিনা, ফিরলে বাংলাদেশের ভূখণ্ডে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় কিনা, এবং সেই গ্রেপ্তার ঠেকাতে আওয়ামী লীগ অনেক লোক সমাগম করে কোনো উদ্যোগ নিতে গিয়ে একটা বাজে রাজনৈতিক পরিস্থিতির জন্ম হয় কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সার্জিও গোরের এই 3 দিনের সফর অনেক কিছুই কি পরিবর্তন করে দেবে? আর পরিবর্তন করলে আপনার কি মনে হয় যে খুব সহসা আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে? শেখ হাসিনার ফেরার পরে তিনি আবার রাজনীতি করতে পারবেন, উন্মুক্ত থাকবেন, জেলে যাবেন না, এটা হয়তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, এটা বোধহয় খুব সম্ভব হতে চলেছে, এবং সেটা খুব শীঘ্রই। অবাক করা একটা বড় ধরনের তথ্য দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। বাংলাদেশে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সবচেয়ে বেশি আলোচিত এবং দেশের বাইরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এর উপর একটি পরিসংখ্যান দেখা গেছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সময়ের পরিসরকে তৈরি করে একটা অ্যানালাইসিস করা হয়েছে যে এই পরিসরে বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যম সবচেয়ে বেশি কার ইন্টারভিউ নিয়েছে? শেখ হাসিনার। শেখ হাসিনাকে ঘিরে যত আলোচনা ইউটিউব সহ বাংলাদেশের টেলিভিশন, বেসরকারি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যত আলোচনা হয়েছে, এত আলোচনা দেশের প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধান উপদেষ্টা অথবা যারা ক্ষমতার বাইরে আছেন তাদের কাউকে নিয়ে হয়নি। আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে একটা প্রচন্ড ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, তিনি স্বৈরাচার, তিনি একনায়ক, তিনি হত্যাকারী, বিভিন্ন রকম ভাবে। এখন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সেই ন্যারেটিভটার একসেপ্ট হয়নি। তারা বলছে একটা আন্দোলনের মুখে, কেউ বলছে সশস্ত্র অবস্থার মুখে, কেউ বলছেন সরকারের তার পাশে থাকা লোকজনদের বিশ্বাসঘাতকতায় ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ আর এখন তাকে স্বৈরাচারী বলছে না, একনায়কও বলছে না, খুনিও বলছে না, অর্থাৎ ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে যে সকল টকশো হয় সেখানে জোর করে যেটা বলানোর চেষ্টা করা হতো স্বৈরাচার, খুনি ইত্যাদি ইত্যাদি নামে, এখন সেই ন্যারেটিভটা ওখানে নাই। বরং যারা সেই সময় শেখ হাসিনার তীব্র বিরোধিতা করতেন তারা এখন বলছেন যে আমাদের ভুল হয়েছে, আমরা মনে করি শেখ হাসিনার আমলটাই ভালো ছিল, শেখ হাসিনা যথার্থ ছিলেন। এর ভিতরে যারা তীব্র শেখ হাসিনা সমালোচক, সরকারপন্থী অথবা শেখ হাসিনা বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত, তারা কেউ কেউ তো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়ে বলছেন যে অতীতে যা বলেছি সেটা ভুল বলেছি। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যত আলোচনা হয়েছে, এই আলোচনার 80% আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ঘিরে, এবং সেই আলোচনার ভিতরে 70% ছিল শেখ হাসিনার পজিটিভ বিষয়গুলো নিয়ে। কনসাইজলি বলা যেতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, বিশ্বের এপি, রয়টার সহ অন্যান্য গণমাধ্যম, ভারতের বড় বড় গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের টক শো, সবকিছু মিলে সবচেয়ে বেশি আলোচনায় প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ যে নামটি, সেই নামটি শেখ হাসিনা। একসময় বাংলাদেশে যারা বলতো শেখ হাসিনা
অপ্রাসঙ্গিক। এখন তারা লক্ষ্য করছে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভিতরে, উপমহাদেশে, আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনাই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বিভিন্ন রকম ভাবে অভিদায় দিতে চান, কিন্তু সেটাও সঠিক নয়। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য সিরিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলি, এবং শেখ হাসিনা যেভাবে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড, ঠিক সেইভাবে ইন্টারভিউ তারা গ্রহণ করছেন। অর্থাৎ শেখ হাসিনা ইন্টারন্যাশনালি, সাবকন্টিনেন্টে, বাংলাদেশে এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী তা প্রমাণিত হয়েছে বিভিন্ন অ্যাসেসমেন্টে, সার্ভেতে, যে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ হাসিনা। এবং দেশের অভ্যন্তরে যত আলোচনা হয়েছে ফেসবুকে, ইউটিউবে এবং বেসরকারি টেলিভিশন টক শোতে, সবখানি শেখ হাসিনার শাসনামলকে কম্পারেটিভ স্টাডি করে বলা হচ্ছে শেখ হাসিনার ত্রুটি বিচ্যুতি থাকলেও তার শাসনামলই বাংলাদেশে সবচেয়ে ভালো ছিল। আমরা সংক্ষিপ্ত সারে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত দেশে এবং দেশের বাইরে যিনি, তিনি শেখ হাসিনা।